দিকে তাকাও। আমি মুখ তুললাম না। এবার নিজেই আমার চিবুক ধরে মুখ উঁচু করে ধরলো আর বলল, আমি এ বাসায় আসার পর থেকে দেখছি তুমি কাঁদছো, কিন্তু কেন? আমাকে কি তোমার পছন্দ হয়নি? তোমার কি বিয়েতে মত ছিল না, নাকি অন্য কিছু? যে কারণেই থাকুক না কেন, আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা এখন স্বামী স্ত্রী। আমার কিন্তু তোমাকে ভীষণ পছন্দ হয়েছে। এক কথায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সে আমার হাতের আঙ্গুলগুলি নিয়ে খেলা করতে শুরু করেছে ইতিমধ্যে। আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঝুঁকিয়ে হালকা চাপ দিচ্ছে। আমার হাত টেনে নিয়ে হাতের পিঠে চুমু দিল। দুই হাত আমার দুই গালে আগলে রেখে আমার কপালে গভীর করে চুমু দিল। চোখের পানি মুছে দিয়ে বলল, আর কাঁদবে না, চোখ মুখ ফুলে একাকার হয়ে গেছে। বলে আমার দুই গালে চুমু দিল। আমার কান্না করা ফোলা দুই চোখে চুমু দিল। আমার গা ঘিন ঘিন করে উঠল, গায়ের পশম দাঁড়িয়ে গেল। তবুও আমি কোনো জবাব দিলাম না। ও আমাকে লিফট কিস করার জন্য এগিয়ে এলে আমি হাত দিয়ে ওকে থামিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিলাম। উদয় একটু অপ্রস্তুত হয়ে বলল, ঠিক আছে, তুমি সময় নাও, কথা তো অন্তত বলতে পারো। তুমি কিন্তু আমার সাথে একটা কথাও বলনি। এই কথা আমার মনে থাকবে, আমি গুনে গুনে এর শোধ নেব। বলেই হেসে ফেলল। এখন আমি তাহলে আসি। আমাকে ভয় পাবার কোনো কারণ নেই, আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। নিজে থেকেই নিজেদের সম্পর্ক আরো অনেক কথা বলল। আমার কাছে অনেক কথা জানতে চাইল। বলল, এই তুমি বোবা না তো? বাবা মা না জেনেই একটা বোবা মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দিল। হায় আল্লাহ, শেষ পর্যন্ত এই বোবা বউ আমার কপালে চটল। আমি রাগান্বিত চোখে তাকালাম। হেসে ফেলল সে। যাই যাই বলেও যাচ্ছে না। মেজাজ খারাপ হচ্ছে এখন। আমি সম্পূর্ণ নিশ্চুপ বসে রইলাম। যাওয়ার আগে আমার বেড সাইড টেবিল থেকে আমার মোবাইল হাতে নিয়ে নাম্বার জিজ্ঞেস করলো। আমি তবুও কিছুই বললাম না। সে আমার ফোন দিয়ে তার মোবাইলে কল করে আমার নাম্বার নিয়ে নিল আর ওর নাম্বারটা উদয় লিখে সেভ করে দিল। বলল, শান্ত হলে আমায় একটা কল দিও, আমার ভালো লাগবে। আমি তোমার ফোন কলের অপেক্ষায় থাকবো। বুঝতে পেরেছি, আমি এখানে থাকলে তুমি ইজি হতে পারবে না। আমাকে বিদায় দাও। আমি যেভাবে বসেছিলাম সেইভাবেই মাথা নিচু করে বসে রইলাম। আমার কোনো নড়চড় নেই দেখে সে আমাকে হাত ধরে বিছানা থেকে নামিয়ে তার মুখোমুখি দাঁড় করিয়ে দিল। তার দুই হাতে আমার মুখ তুলে একটু উঁচু করে কতক্ষণ তাকিয়ে থেকে নিজের বুকের সাথে আমাকে মিশিয়ে নিল। আমি তার পেশি বহুর বাহুর ভিতরে ছটফটিয়ে উঠলাম। নিজেকে ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু তার শক্তির কাছে পেরে উঠলাম না। খুব শক্ত করে ধরে রেখেছে, যেন বাঁধন আগলা হলেই পালিয়ে যাব। আমার গলায়, ঘাড়ে, ঠোঁট আর নাক দিয়ে কিছুক্ষণ ঘষাঘষি করে ছেড়ে দিল। বলল, ধুর, কোনো রেসপন্স না থাকলে কি ভালো লাগে? তুমি এমন করছো কেন? আচ্ছা, এখন আসি তাহলে। বলে বেরিয়ে এলো। আমি নিষ্প্রাণ মূর্তির মতো সব দেখে গেলাম। নির্জীব পুতুলের মতো সবার সাথে তাল মিলিয়ে গেলাম। আমার ইচ্ছা অনিচ্ছা সব কিছু জলাঞ্জলি দিলাম। মানুষ ব্যথা পেলে ও আহা করে, আমি তাও করলাম না, কারণ আমার চোখে আমি মানুষের কাতারেই পড়ি না। উদয় সহ সব মেহমান বিদায় নিল। উদয়কে দাদু থেকে যেতে বলল, কিন্তু উদয় বলল, পরে আরেকদিন আসবো দাদু। সবাইকে সালাম দিয়ে চলে গেল। আজ আমার মন ভালো নেই। হৃদয়ের আকাশে জমেছে কালো মেঘ। হয়তো কিছুক্ষণ পর কাল বৈশাখীর ঝড় শুরু হবে। লণ্ডভণ্ড হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে সব। শুধু থেকে যাবে কষ্টে জর্জরিত এই ভাঙা হৃদয়। আজ মনের মধ্যে অনেক ব্যথা জেগে উঠেছে। বেদনার অথৈ সাগরে হারিয়ে যাচ্ছে। একে একে মনের মধ্যে উকি দিচ্ছে সুখের কত পথ পাড়ি দিয়েছে। আজ দুঃখের ক্ষয়ে যাচ্ছে হৃদয়। এই করুণ জীবনের মাঝে ফুলের সুবাস হয়ে এসেছিল স্নিগ্ধ ভালোবাসা। প্রিয়জন চলে গেছে পড়াশোনার জন্য বহু দূরে। তাকে কাছে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই হৃদ মাঝারে ঘর করেছে দীর্ঘ হতাশা। নতুন করে হয়তো আর সূর্য উঠবে না।
আজ নতুন করে হিসাব করতে বসেছি, ব্যর্থ জীবনের হিসাব, পাওয়া না পাওয়ার হিসাব। আমার আপন যারা তারাই আমাকে বোঝেনি, তবে আমি কোথায় যাব, কার কাছে যাব? বুকটা কষ্টে ভারী হয়ে গেছে। এত কষ্ট আর নিতে পারছি না, মনে হচ্ছে সব ভেঙে তছনছ করে ফেলি, সব কিছু আগুন লাগিয়ে দিই। গা ভর্তি গহনা, ভারী শাড়ি, মুখে মেকআপ, সব কিছু মিলে অসহ্য লাগছিল। শাড়ি গহনা সব খুলে ফেলে নিজের কাপড় পরলাম। তারপর ওয়াশরুমে গিয়ে ভালো মতো সব মেকআপ ধুয়ে মুখটা পরিষ্কার করলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ার টেবিলে চেয়ারে বসলাম। একটা খাতা টেনে নিয়ে কলম দিয়ে ইচ্ছা মতো আঁকিবুকি করলাম। খাতাটার পৃষ্ঠা ছিঁড়ে কুচি কুচি করলাম, নিজের হাত নখ দিয়ে আছড়ে খামচে রক্তাক্ত করলাম, নিজের মাথার চুল টেনে টেনে ছিঁড়লাম কিছু। এত কিছু করলাম, তাতেও আমার রাগ কমেনি, আমার চোখের পানি পড়াও বন্ধ হয়নি। নিজেকে কেমন যেন অবাঞ্ছিত লাগছে। রাগে দুঃখে হাতের পিঠ দাঁত দিয়ে কেটে রক্তাক্ত করে ফেলেছি। এই বাড়িতে মানুষ হিসেবে আমার কোনো মূল্যই নেই, আমার মতামতেরও কোনো মূল্য নেই। যেই বাড়ির মানুষগুলো আমাকে মানুষ মনে করে না, অবহেলা করেছে, আমি তাদের মাঝে আর থাকবো না। আর সবচেয়ে বড় কথা, আমি জিয়ানকে ভালোবাসি। আমি শুধু জিয়ানের হয়ে থাকবো বলে কথা দিয়েছি। আমি দাদুর ঘরে গেলাম, দেখলাম দাদু ঘরে নেই। মনে হয় বসার ঘরে আব্বু আম্মুর সাথে কথা বলছে। আমি কোনো দিকে না তাকিয়ে দাদুর মেডিসিন বক্স থেকে ঘুমের ওষুধের কৌটাটা নিয়ে এলাম। আর দেরি না করে কৌটার সব কটা ট্যাবলেট খেয়ে নিলাম। আর মনে মনে জিয়ানের কাছে ক্ষমা চাইলাম আমার অপারগতার জন্য। আমার কিছুই করার ছিল না, আমি টোটালি হেল্পলেস। আব্বু আম্মু, তোমরাও আমাকে ক্ষমা করে দিও। আমার কাছে মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই। তোমরাই আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিলে। আমি এই কষ্টের সমাপ্তি চাই। কিছুক্ষণের মধ্যেই বিছানায় লুটিয়ে পড়লাম। লিয়ার মা মেহমান বিদায় দেওয়ার পর মেয়েকে সব কাজ বুঝিয়ে দিয়ে লিয়ার ঘরে আসে। মেয়ের সাথে বসে দুদণ্ড কথা বলতে। হুট করে বিয়ে হয়ে যাবে এটা তারাও জানতো না। এই ব্যাপারে মেয়ের সাথে কথা বলার জন্য ওর ঘরে এলো। আর সেই কখন থেকে মেয়েটা কাঁদছে, ওকে একটু বোঝানোর জন্য, একটু সান্ত্বনা দেওয়ার জন্য ওর কাছে আসা। এসে দেখে লিয়া কেমন করে যেন পড়ে আছে, ওর পা দুটি ফুলরে ঝুলছে আর অর্ধেক শরীর বিছানায় নির্জীব হয়ে পড়ে আছে। ডাকলেও সাড়া দিচ্ছে না, ধাক্কা দিলেও লড়ছে না। লিয়ার মা জোরে চিৎকার দিল লিয়ার নাম ধরে, দুই কাঁধ ধরে ঝাঁকি দিল। এই লিয়া, ওঠ, কি হয়েছে তোর? বলছে আর কাঁদছে। চিৎকার শুনে সাথে সাথে সবাই দৌড়ে লিয়ার ঘরে আসলো। ওর আব্বু হাত ধরে পালস চেক করে, দেখে পালস খুব স্লো চলছে। লিয়ার বাবা কেঁদে ফেললো, দৌড়ে গেল গ্যারেজ থেকে গাড়ি বের করতে। গাড়ি বের করে ঘরে এসে মেয়েকে কোলে তুলে নিয়ে ছুটলো গাড়ির দিকে। ওর মাও কান্না করতে করতে ছুটলো পিছু পিছু। গাড়িতে উঠে ওর মা ওকে কোলে নিয়ে পিছনে সিটে বসেছে, আর ওর বাবা কাছে আর ড্রাইভ করছে। ওর কখন থেকে এই অবস্থা, তুমি কিছু দেখোনি? না, আমি তো রান্নার দিকে আর মেহমানদের সাথে ব্যস্ত ছিলাম। তাছাড়া শেষের দিকে উদয় ছিল ওর ঘরে। মেহমান চলে যাবার পর বুয়াকে ওর ঘরে পাঠিয়েছিলাম কিছু লাগবে কিনা দেখতে। বুয়া দেখেছে ওবার ঘরে, ওরা বেরিয়ে ওর ঘরে গেল। জিজ্ঞেস করেছিল কিছু লাগবে কিনা, ও বলছে কিছু লাগবে না। ইতিমধ্যেই স্কয়ার হসপিটালে পৌঁছে গেল ওরা। স্ট্রেচারের অপেক্ষা না করে ওকে কোলে করেই ইমার্জেন্সিতে নিয়ে গেল। ডক্টর দেখে বলল, পেশেন্টের কি হয়েছে? মিজান সাহেব বলল, আমরা জানি না, হঠাৎ দেখি বিছানায় অনড় আসর হয়ে পড়ে আছে। ডক্টর পালস চেক করে দেখলো পালস খুব ধীরে চলছে। টাং ডিপ্রেশন দিয়ে মুখের ভেতর চেক করার জন্য হাঁ করালো। টর্চ দিয়ে দেখলো, তারপর বলল, ট্যাবলেট টাইপের কিছু কি খেয়েছে? লিয়ার বাবা বাসায় ফোন করলো। বাবা, আপনার ওষুধের বাক্সটা চেক করেন তো, সেখানে কোনো ওষুধ কম আছে কিনা দেখে বলেন। লিয়ার দাদু চেক করে বলেন, ঘুমের ওষুধের কৌটাটা নাই, যেটা বৌমা কালকে এনে দিয়েছিল। অন্য সবগুলি ঠিক আছে।
বুয়া দৌড়ে ঘরে গিয়ে চারিদিকে খুঁজে ফুলোর থেকে একটা কৌটা খুঁজে পেয়ে দাদুর কাছে জিজ্ঞেস করে। এইটা সাসামিয়া, এইটা নি দেখেন তো। দাদু বলে, এটাই। কোথায় পেলে? লিয়ার ঘরে? মাটিতে পইরা আছিল, কিন্তু কৌটা তো খালি। লিয়ার দাদু ছেলেকে বুয়ার আনা খালি কৌটার কথা বলেন। লিয়ার বাবা ডক্টরের কাছে বলল, ঘুমের ওষুধ খেয়েছে? নাম বলল ওষুধটার। ডক্টর বলল, আত্মহত্যার চেষ্টা? এটা তো পুলিশ কেস, এ রোগীর চিকিৎসা আমরা করতে পারবো না। আপনারা রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান যত দ্রুত সম্ভব, রোগীর অবস্থা ভালো না। লিয়ার বাবা খুব রিকোয়েস্ট করলো ডক্টরকে, আমার মেয়েকে বাঁচান। ঢাকা মেডিকেলে নিতে নিতে পথে আমার মেয়ে মারা যাবে, যত টাকা লাগে আমি খরচ করব, প্লিজ আমার মেয়েকে বাঁচান। ডক্টর বলল, আমি কেন? কোনো বেসরকারি হসপিটালে এই রোগী অ্যাডমিট করবে না। অন্য কোনো হাসপাতালে দৌড়ে সময় নষ্ট না করে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। লিয়ার বাবা মিজান সাহেব আর দেরি না করে মেয়েকে কোলে নিয়ে গাড়িতে উঠে রওনা হলো ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের দিকে। লিয়ার মা মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে আর বলছে, আমি ওকে এইভাবে বিয়ে দিতে চাইনি। বিয়ে দিতাম ওকে বলে ওয়ে জানিয়ে হুট করে বিয়ে দেওয়ায় মেয়েটা আমার খুব কষ্ট পেয়েছে, তাই মরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মনে হয় মরে যাওয়া ভালো মনে করেছে ও। বলেই আবার কান্নায় ভেঙে পড়ে। ওর বয়সই বা কত? মাত্রই তো 16। এখনকার দিনে এই বয়সে কেউ বিয়ে দেয়? ওকে দিয়ে বিয়ে ওর সংসারের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। আজ না হোক কয়দিন বাদে ওকে সংসারের দায়িত্ব দিতেই হবে। এটা কি ঠিক হয়েছে? মিজান সাহেব বলল, যা ঘটেছে সব তোমার সামনেই ঘটেছে, আমারও তো মত ছিল না, বাধ্য হয়েই রাজি হতে হয়েছে। সবাই তো তুমি জানো এখানে আমাদের কি করার ছিল। বাবা কেমন জেদ ধরলো, আর সম্বন্ধটাও ভালো, ছেলেটা ভালো, তাই রাজি হয়েছি। এখন আর এইসব কথা বলে লাভ নেই, দোয়া করো যেন আমার মেয়েটা সুস্থ হয়ে যায়। ঢাকা মেডিকেল পৌঁছে দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে গেল। গেটেই পুলিশের সাংবাদিকদের দেখা গেল, ওরা এখানে সব সময় থাকে। ডক্টর এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। মিজান সাহেব বলল, ঘুমের ওষুধ খেয়েছে মনে হয়। ডক্টররা নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে বলল, স্টোমাক ওয়াশ দিতে হবে। যা যা করতে হয় করেন, আমার মেয়েকে বাঁচান। ডক্টর বলল, রোগীর কন্ডিশন খুব একটা ভালো না। ট্যাবলেট কখন খেয়েছে? কতগুলো খেয়েছে? আমরা ঠিক জানি না কখন খেয়েছে। আপনি গিয়ে কন্ট্রাক্ট ফর্মে সই করে আসেন। স্টোমাক ওয়াশ করবেন, এতে ফর্মে সই করতে হবে কেন? কারণ চিকিৎসা চলাকালীন রোগীর কিছু হলে হসপিটাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। কথা না বাড়ে দ্রুত যান, রোগীর অবস্থা ভালো না। স্টোমাক ওয়াশ দিয়ে তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করতে হবে। কনসেন্ট পেপারে সই করে দিল। পুলিশ নানানভাবে জেরা করতে শুরু করলো। লিয়ার মুখে টাং ডিপ্রেশর দিয়ে হাঁ করিয়ে মোটা বড় একটা পাইপ পেট পর্যন্ত ঢুকিয়ে দিল। পাইপের অপর প্রান্ত দিয়ে 2 লিটারের 1 বোতল পানি পেটে ঢুকানো হলো। তারপর পাম্প করে পেটে সেই পানি বের করা হলো। এটা খুব কষ্টের একটা প্রসেস। কষ্টে বেহুশ লিয়াও বারবার ঝাঁকি দিয়ে উঠছে। এইভাবে বারবার পেটে পানি ঢুকিয়ে পাম্প করে সেই বিষাক্ত পানি বের করা হচ্ছে। 3 বার করার পর স্টোমাক পরিষ্কার হলো, কিন্তু লিয়ার অবস্থা খুব খারাপ হয়ে গেল। ডক্টর বলল, ইমিডিয়েট আইসিইউতে শিফট করতে হবে। পেশেন্ট সিরিয়াস, পালস নেই বললেই চলে, খুব ধীরে চলছে পালস। মিজান সাহেব আর তার স্ত্রী সজোরে কান্না করতেছিল। ডক্টরের কথা মতো আইসিইউতে শিফট করা হলো, ট্রিটমেন্ট শুরু করা হলো। লিয়ার আপু আম্মু দুজনেই আইসিইউর বাইরে বসে অঝোর ধারায় কাঁদছে আর আল্লাহর কাছে দোয়া করছে মেয়ের জীবন ভিক্ষা চেয়ে। পুলিশ এসে ডক্টরের সাথে কথা বলে। রোগীর বাড়ির লোকের সাথে আবার কথা বলার জন্য তাদের দিকে আসে। রোগী আপনার কে হয়? আমার মেয়ে। আপনার মেয়ের আত্মহত্যার চেষ্টা করার কারণ কি? মিজান সাহেব বিয়ের কথা সম্পূর্ণ চেপে গেল। বিয়ের কথা বলাই যাবে না, কারণ এখন ওর 18 বছর হয়নি, তাহলে বাল্য বিবাহ কেসে ফেসে যেতে হবে। মিজান সাহেব বলল, পড়াশোনা করে না ঠিক মতো, তাই বকা দিয়েছিলাম, সেই জন্য হতে পারে। পুলিশ বলল, শুধুই কি এই কারণে নাকি অন্য কিছু? ও
অন্য কোনো কারণেও হতে পারে যেটা আপনারা লুকাচ্ছেন। না, আর কিছু না। আমাদের জানা মতে ওর গান না ফোড়া পর্যন্ত কিছুই ঠিক বলতে পারবো না। ঠিক আছে, আপাতত মেনে নিলাম। ডাক্তারকে বলো। রোগীর জ্ঞান ফিরলে আমাদের জানাবেন। মিজান সাহেব ডক্টরকে লিয়ার কথা জিজ্ঞেস করলে ডক্টর বলো, 24 ঘন্টার আগে কিছু বলা সম্ভব না। রোগীর অবস্থা ভালো না, আল্লাহকে দেখেন, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে লিয়া। মুখের ওপর অক্সিজেন মাস্ক লাগানো, হাতে স্যালাইন চলছে, গায়ে বিভিন্ন মেশিনের মতো কত তার জড়ানো। সিটের পাশে দেওয়ালের সাথে মনিটর লাগানো। মনিটরে ওর পালস, হার্টবিট ওঠানামা করছে। বারবার ওর শারীরিক কন্ডিশন চেক করা হচ্ছে। ওর যা যা ওষুধ, ইনজেকশন লাগবে বাইরে থেকে সব কিনে এনে দিয়েছে মিজান সাহেব। একটু পরপর একটা করে মেডিসিনের স্লিপ হাতে ধরিয়ে দিয়ে যাচ্ছে, আর মিজানুর রহমান সুটে সেই ওষুধ আনতে যাচ্ছে। সব ওষুধ কাছে ধারও পাওয়া যায়নি। কোনো কোনো ওষুধের জন্য যেতে হয়েছে অনেক দূরে। তারপরও খুঁজে খুঁজে সব ওষুধ এনে দিয়েছে। একা তার পক্ষেও খুব কষ্ট হয়ে যাচ্ছে, কারো হেল্পও নিতে পারছে না। লিয়ার সুসাইডের ব্যাপারটা আত্মীয় স্বজনদের মাঝে ছড়িয়ে গেলে মান সম্মানের আর কিছুই থাকবে না। আত্মীয় স্বজনদের, বন্ধু মহলে আর প্রতিবেশীদের নানান রকম প্রশ্নে জর্জরিত হতে হবে। কি জবাব দিবে সবাইকে? এই ভয়ে কাউকে কিছু বলতে পারছে না। নতুন আত্মীয়দেরই বা কি বলবে, উদয় কি বলবে, আর পুলিশ কেস তো আছেই। সব কিছুর উপর আছে মেয়ের জন্য চিন্তা। মেয়েটা যে তার অনেক আদরের ধন। এত মনোকষ্ট, এত চিন্তা, টেনশন আর নিতে পারছে না। লিয়ার মা বাবা বাইরে বসে কেঁদে আল্লাহর দুয়ারে দোয়া করছে। মেয়ের জীবন ভিক্ষা চেয়ে নিজেদের অপরগতা জানাচ্ছে আল্লাহর কাছে। নিজের বাবার বাধ্য ছেলে হয়ে তার সম্মান রাখতে আজ আমার মেয়ের এই অবস্থা। বাবার অবাধ্য হয়ে বাবার মনে কষ্ট দেওয়া হতো, তাই আমি তাকে কষ্ট দিতে চাইনি। বাবার বাধ্য হয়ে এই পুরস্কার পেলাম আমি। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও মাবুদ। আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিও না মাবুদ। সকাল হয়ে গেছে। প্রতিটা মুহূর্তে এত টেনশন কাটছে যে কখন সকাল হয়ে গেছে ওরা কিছুই বুঝতে পারেনি। ফোনের রিং বেজে উঠল। ফোনের রিং বেজে উঠলে ফোন হাতে নিয়ে দেখে বাসা থেকে ফোন করেছে। দাদু ফোন করেছে। লিয়ার এখন কি অবস্থা? মিজানুর রহমান কান্না জড়িত কণ্ঠে কথা বলছে। এবার জোরেই কেঁদে ফেলল। বাবা, আমার লিয়া বুঝি আর বাঁচবে না। ওর অবস্থা অনেক খারাপ। ওর তো জ্ঞান ফিরছে না। ওর এই অবস্থার জন্য আমি দায়ী। ডাক্তার বলেছে 24 ঘন্টার আগে কিছু বলা যাবে না। বাবা, আমি আমার কলিজার টুকরা নয়নের মণিটাকে নিজের হাতে মেরে ফেললাম। বলে অনেক কাঁদতে লাগলো। কাঁদিস না, শান্ত হ। লিয়ার কিচ্ছু হবে না, তুই কোনো চিন্তা করিস না। আল্লাহ সব ঠিক করে দিবেন। আল্লাহর উপর ভরসা রাখ। তোরা ওকে কোন ক্লিনিকে নিয়ে গেছিস? আমি আসবো ওকে দেখতে। মিজানুর রহমান বলল, এখানে আসতে হবে না। আমার কোনো প্রাইভেট ক্লিনিকে ওকে ভর্তি করতে পারেনি। আমরা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর সামনে বসে আছি। লিয়াকে আইসিইউতে রাখা হয়েছে। বাবা, রিয়ার অর্পণের দিকে খেয়াল রাখবেন, আর বুয়াকে রান্না বান্না করতে বলবেন। আপনি বাচ্চারা সবাই খেয়ে নিয়েন, সময় মতো ওষুধ খেয়ে নিয়েন। আমরা কখন ফিরি কিছুই বলতে পারছি না। ঘরে বসে আমার লিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওর জীবন ভিক্ষা দেয়, ওকে বাঁচিয়ে দেয়। আমার বাচ্চা যেন আমার বুকে ফিরে আসে। লিয়ার মা ননস্টপ কেঁদেই যাচ্ছে, তার কান্না যেন শেষ নেই। বাবা, আর একটা কথা, ওনাদের ফোন বা ওদের বাসা থেকে কোনো ফোন এলে এসব কিছু বলার দরকার নেই। বলবেন ওর মামার সাথে কার সাথে বাসায় নিয়ে গেছে। যা বলার পরে ভেবেচিন্তে বলা যাবে। বুয়াকে বলবেন ও যেন এই ব্যাপারে কারোর সাথে আলাপ না করে। এই ব্যাপারটা কেউ জানুক, সেটা আমি চাই না। একজন নার্স ভিতর থেকে বেরিয়ে এলে লিয়ার মা তাকে জিজ্ঞেস করে তার মেয়ের কি অবস্থা। সিস্টার বলে, কোনো চেঞ্জ নাই, একই রকম আছে। এখনো কিছু বলা যাচ্ছে না। প্রফেসর ডক্টর আসুক, দেখুক, তারপর স্যারের সাথে আলাপ করে দেখেন স্যার কি বলে। সিস্টার চলে গেল। সকাল 11টার দিকে প্রফেসর এসে রোগীকে দেখে ডিউটি ডক্টরদের ব্রিফিং দিয়ে যায়। অন্যান্য রোগীদের দেখে প্রফেসর বেরিয়ে এলেন। প্রফেসরকে বেরিয়ে আসতে দেখে মিজানুর রহমান এগিয়ে গিয়ে তার মেয়ের খবর জানতে চাইল। ডক্টর সিস্টারের দিকে তাকায়। সিস্টার বলে, স্যার, ওই যে সুসাইড কেসটার মেয়েটার বাবা। তখন ডক্টর বললেন, দেখুন,
আপনার মেয়ের শারীরিক কন্ডিশন সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না। ওর শরীরে মেডিসিন খুব একটা রেসপন্স করছে না। আরো কয়েক ঘন্টা পর কিছু বলতে পারবো আশা করি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। ডক্টরের সাথে কথা বলার পর তারা মেয়ের কাছে গেল, দেখলো একই অবস্থায় পড়ে আছে, অক্সিজেন চলছে, হাতের আঙ্গুলে পালস অক্সিমিটার লাগানো, কোনো নড়াচড়া নেই। নিথর হয়ে পড়ে আছে তাদের নয়নের মণি, বুকের ধন। লিয়ার আম্মু ওর হাত ধরে খুব কান্না করতে লাগলো। নার্স ওদের আর ভিতরে থাকতে দিল না, ওরা বাইরে বেরিয়ে এলো। মিজানুর রহমান বলল, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। এখানে এভাবে কান্নাকাটি করতে করতে তুমিও অসুস্থ হয়ে যাবে, আর এত বেলা পর্যন্ত তোমার কিছু খাওয়া হয়নি। লিয়ার মা বলল, আমি কোথাও যাব না। আমার মেয়ের জ্ঞান না ফেরা পর্যন্ত আমি কোথাও যাব না। আমি এখানেই থাকবো আর মেয়েকে সাথে নিয়েই বাসায় ফিরবো। দুপুর গড়িয়ে গেল, লিয়ার এখনো জ্ঞান ফেরেনি, মৃতের মতো পড়ে আছে। অক্সিজেন চলছে, শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, তাই বুক ওঠানামা করছে খুব দ্রুত। দেখেই বোঝা যাচ্ছে ওর খুব কষ্ট হচ্ছে। ওর মা বাবা ক্ষুধার তৃষ্ণা ভুলে গিয়ে একই জায়গায় অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন মেয়ের জ্ঞান ফিরবে। লিয়ার মায়ের চোখের পাতা শুকাচ্ছেই না, কেঁদেই চলেছে। মায়ের মন বলে কথা, অনেক বলেও লিয়ার মাকে আইসিইউর সামনে থেকে সরানো যায়নি। সে ভেবে চলেছে মেয়ের জন্মের সময়ের কথা, কত সুখময় স্মৃতি আছে ওকে গর্ভে ধারণ করার পর। লিয়ার মায়ের নাম আফরোজা। আফরোজার বিয়ের পর 6 বছর পর লিয়া গর্ভে আসে। কত দোয়া, কত মানত, আল্লাহর কাছে কেঁদে কেঁদে কত মোনাজাত করে অবশেষে লিয়া পেটে আসে। ও গর্ভে আসার পর পেটে হাত রেখে কত আদর করেছে বাচ্চাটাকে, কত শত মায়া ভরা কথা বলেছে, কত স্বপ্ন সাজিয়েছে এই বাচ্চাটাকে ঘিরে, কত মায়া জন্মেছে বাচ্চাটার প্রতি, যেই বাচ্চাটা তখনও দুনিয়াতে আসেনি। পেটে হাত রেখে যখন কথা বলতো বাচ্চার সাথে, তখন মনে হতো ও আমার সব কথা শুনতে পাচ্ছে, সব কথাই রেসপন্স করছে। এসব ভেবে কত আদর করত। পেটের উপর হাত রাখলেই মনে হতো বাচ্চাটাকে ছুঁয়ে দিতে পারছে, মনে হতো ও আমাকে আম্মু আম্মু বলে ডাকছে আর খিলখিল করে হাসছে। আর আল্ট্রাসাউন্ড করার পর যখন জানলো পেটের ভিতরের বাচ্চাটা মেয়ে, তখন তার খুশি দেখে কে। মনে হয়েছিল পুরো পৃথিবীর খুশি সে হাতের মুঠোয় পেয়েছে। মনে মনে একটা মেয়ে বাচ্চাই আশা করেছিল স্বামী স্ত্রী দুজনেই, শুধু সে নিজেই না, পরিবারের সবাই অনেক খুশি হয়েছিল মেয়ে বাচ্চা হবে শুনে। মিজানুর রহমান মেয়ে হবে শুনে এত খুশি হয়েছিল যে বাচ্চা জন্মের আগেই সে মেয়ের জন্য এক রুম পিঙ্ক কালার করিয়ে পিঙ্ক কালারের সবকিছু কিনে এনে ঘর সাজায়। অনেক খেলনা, জামা কাপড়, জুতা, দোলনা, বেবি কট, বাউন্সার, ওয়াকার, ছোট রকিং চেয়ার সব কিনে নিয়ে আসছিল। মিজানুর রহমান অফিস শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে বসতো বেবির খোঁজ নিতে। আফরোজার পেটের উপর কান লাগিয়ে বাচ্চার হার্টবিট শোনার চেষ্টা করত। পেটের উপর হাত রেখে কি অনুভব করত। বাচ্চার সাথে মিষ্টি মিষ্টি অনেক কথা বলতো। মামনি, আমি তোমার আব্বু হই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি দুনিয়াতে আসার পর আমি তোমার সাথে অনেক গল্প করব, অনেক খেলা করব, তোমাকে বাইরে বেড়াতে নিয়ে যাব, স্কুলে নিয়ে যাব, দুজনে আইসক্রিম খাবো, খুব মজা করব আমরা। এতটাই আদরে মেয়ে এই লিয়া। আফরোজা পেটের ভিতর থেকে প্রথম যেদিন কিক মেরেছিল, সেই অনুভূতিটা এখনো তাজা। মনে হয় এই তো সেদিনের কথা। সেই কিক মারার অসহ্য ব্যথাও সুখের পরিণত হয়েছিল কল্পনায় ওর মায়াবী মুখটা ভেবে। তারপর ধীরে ধীরে 7 মাসে পোলে পেট ফুলে ওঠা, চামড়ায় অসহ্য টান পড়া, পেটের চামড়া ফেটে যাওয়া, পুরো শরীর ভারী হয়ে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হতো সে সময়টাতে। খাটের উপর পিঠে বালিশ দিয়ে হেলান দিয়েই রাত পার করে দিত। রাতে ঘুমাতে পারতো না, পায়ে পানি আসা, হাঁটতে না পারা, হাঁটতে গেলেই পায়ের চামড়ায় টান পড়তো, মনে হতো এখনই পায়ের পাতার চামড়া ফেটে পানি গড়িয়ে পড়বে। খুব কষ্টের মাঝেও বিশালে সুখ অনুভূত হচ্ছে যে এটা আমার বাচ্চা, আমার নারীর সাথে ওর যোগসূত্র, আমার নারী ছেড়া ধন। আমার বাচ্চার জন্য আমি সব কষ্ট সহ্য করতে পারি। বাচ্চার জন্য পৃথিবীর সব মেয়েরাই সব কষ্ট মেনে নিতে পারে। জন্মের পর ওর মুখ থেকে আমি সব কষ্ট নিমেষেই ভুলে গেলাম। তারপর সেদিন পৃথিবীতে এসে প্রথম চোখ খুললো, সেই স্মৃতিগুলো
চির অনমল। সেই সুখের তুলনা হয় না। প্রথম কোলে নেওয়ার সুখ, ওর কপালে পরম মমতায় প্রথম চুমু দেওয়ার সুখ, কচি কচি ছোট ছোট হাত পা ছুঁয়ে দেওয়ার মতো সুখ বোধহয় আর কোনো কিছুতেই নেই। প্রথম কোলে তুলে নেওয়ার পর পিটপিট করে আমার দিকে তাকানো দেখে আমার মনে হয়েছিল আমি বিশ্বজয় করেছি। এগুলো কি ভোলা যায়? কত আদরের মেয়ে আমার, আর নির্জীব হয়ে পড়ে আছে। কেউ ওকে ডেকে তোলো। ওর জন্য আমার কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমি যে ওর মা, আমি কেমন করে এই কষ্ট সহ্য করব? তারপর প্রথম যেদিন নিজের পায়ে দাঁড়াতে শিখলো, সে কি খুশি! বাবার হাত তালি দিচ্ছিল, বারবার পড়ে যাচ্ছিল, আবার উঠে দাঁড়িয়ে যাচ্ছিল। তার কিছুক্ষণ পর ছোট পায়ে হাঁটতে শিখলো। ক্ষুধা পেলে আমার কাছে ফিডার হাতে নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে আসতো। ওর পায়ে ছোট্ট নুপুর পরিয়ে দিলাম। যখন হাঁটতো ওই নুপুরের ঝুমঝুম আওয়াজটা মন খুশিতে নেচে উঠত। প্রথম দিনে স্কুলে গেল, কিছুতেই আমাকে রেখে ক্লাসরুমে যেতে চাচ্ছিল না, কান্না করছিল ভীষণ। অনেক বোঝানোর পর ক্লাস পাঠাতে পেরেছিলাম সেদিন। এই দিনগুলো আমি কেমন করে ভুলবো? আল্লাহ, আমার বুকের মালিক, আমাকে ফিরিয়ে দাও। আমার বুক তুমি খালি করো না। এই মায়ের ফরিয়াদ তুমি শোনো খোদা। একদিন তুমি খুশি হয়ে লিয়াকে আমার কোলে দিয়ে আমাকে খুশিতে ভরিয়ে দিয়েছিলে, আমার ঘর আলোকিত করেছিলে। আর সব অন্ধকার করে দিও না। বলে আল্লাহর কাছে হাত তুলে অযোধ্যায় কাছে। এদিকে অফিস শেষে বাসায় ফিরে আসার পর দাদুকে ড্রয়িং রুমে বসা দেখলো। দাদু টিভিতে টক শো দেখছে। উদয়ের দাদু ওকে জিজ্ঞেস করলো, নতুন বউয়ের সাথে ভাব ভালোবাসা কতদূর এগুলো? কি যে বলো না দাদু, আমি এখন আসলাম অফিস থেকে, আর তুমি ভাবছো বউ নিয়ে বেড়াতে গেছি? হায় রে দাদু। ঘরে এসে কাপড় চেঞ্জ করে উদয় তার সদ্য বিয়ে করা বউকে ফোন দিল। লিয়ার ফোন বন্ধ, আবার কল করলো, এবারও বন্ধ বলছে। উদয় একটু রাগ হলো। কালকে কত করে বলে আসলাম আমি ওর ফোনের অপেক্ষায় থাকবো, একটা কল করলে কি এমন ক্ষতি হতো? অফিসে বসে সারাদিন মনে হয়েছে এই বুঝি ও ফোন করলো, কিন্তু না, ওর কোনো ফোন আসেনি। বারবার ফোন চেক করেছি, মনে হয় নিজ থেকে ফোন দিতে লজ্জা পাচ্ছে, আমাকেই ফোন দিতে হবে। পিচ্চি বউটার যে আমি খুব ভালোবেসে ফেলেছি, ওর মুখটা চোখের পাতা থেকে সরাতে পারছি না। খুব মিস করছি বউটাকে। পিচ্চি বউ, ওকে ভালোবাসার অনেক কিছু শেখাতে হবে। স্বামীর সাথে প্রেম করা শেখাতে হবে, ফিলিংস কি জিনিস সেটা বোঝাতে হবে, যেটা পিচ্চি বউটার ভিতরে একটুও নেই। নানান কিছু ভেবে চলছে। নতুন বিয়ে হয়েছে, কোথায় তারা দুজন মন খুলে কথা বলবে, বাইরে ঘুরতে যাবে, ভালোবাসা আদান প্রদান হবে, তা না ফোন বন্ধ। আমি তার জন্য যেমন উতলা হয়েছি, অপর পক্ষের তো কোনো মাথা ব্যথাই নেই। কি বিয়ে করলাম দাদুর কথায়, ও তো পাত্তাই দিচ্ছে না। অথচ বিয়ের পর বউকে ভালোবাসবো বলে জীবনে একটা প্রেম পর্যন্ত করিনি। বউয়ের জন্য সমস্ত ভালোবাসা তুলে রেখেছি। আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা শুধু আমার বউয়ের জন্য গচ্ছিত রেখেছি। উদয় আর থাকতে না পেরে এবার লিয়ার বাসার ল্যান্ড ফোনে কল দিল। ফোন ধরলো লিয়ার ছোট বোন রিয়া। সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কে বলছেন? ও পাশ থেকে সালামের জবাব দিয়ে বলল, আমি উদয়, তুমি কে বলছো? ও ভাইয়া, আমি রিয়া। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো শালিকা? আমিও ভালো আছি। দাদু কেমন আছে, আর বাসার সবাই কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। তোমার গলার আওয়াজ এত ভারী ভারী লাগছে কেন? তুমি কি কাঁদছিলে? না তো, আমার ঠান্ডা লাগছে, তাই গলার আওয়াজ এমন শোনাচ্ছে। আসলে ও ঠিকই কাঁদছিল। তোমার আপু কই, তার খবর কি, সে কেমন আছে? আপু ভালোই আছে, আম্মুর সাথে মামার বাসায় গেছে। কালকে অনেক কান্নাকাটি করছিল, তাই আম্মু ঘুরতে নিয়ে গেছে। তোমার আপুর ফোন বন্ধ কেন? আপু ফোন নিতে ভুলে গেছে, তাই আমি বন্ধ করে রেখেছি। আপু আসলে কিছু বলতে হবে? না, কিছুই বলতে হবে না, আমি পরে আবার ফোন করব। এখন রাখি, ভালো থেকো। রিয়া সালাম দিয়ে ফোন রেখে দিল। দাদু বাসার সবাইকে এই কথা বলে শিখিয়ে দিছে। ওইদিকে উদয় একটু মনক্ষুণ্ণ হলো। আমি ম্যাডামের জন্য জ্বলে পুড়ে মরছি, আর উনি মামার বাড়ি বেড়াচ্ছেন। হায় রে ভালোবাসা, ভালোবাসা এত পোড়ায় কেন? বুকের ভিতরটা পুড়ে খাক হয়ে যাচ্ছে। এক নজর দেখার জন্য, একটু কথা বলার জন্য মনটা ছটফট করছে। কেমন করে এই ব্যাকুলতা কমাবো, খুব অস্থির লাগছে।
উদয় রিমিকে ডেকে রিমির মোবাইল তোলা সব ছবি নিজের ল্যাপটপে নিয়ে সেই ছবিতে ডুব দিল। হারিয়ে যেতে থাকলো পিচ্চি বউয়ের কল্পনায়। ওদের প্রতিটা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কোনো ছবি জুম করে দেখছে, আবার কোনোটা ক্রপ করে সেভ করছে। কিছু ভালো লাগা ছবি মোবাইলে সেভ করে নিল। সন্ধ্যা গড়িয়ে গেছে। প্রফেসর ডক্টর আবার এলেন। তাকে কল করে আনা হয়েছে অন্য এক সিরিয়াস রোগী দেখার জন্য। সেই রোগী দেখা শেষ করে উনি যেন লিয়াকেও আবার দেখেন, সেজন্য মিজানুর রহমান অনুরোধ করলেন। প্রফেসর ডক্টর বেরিয়ে যাওয়ার সময় মিজানুর রহমানকে বলেন, আর কোনো চিন্তা নেই, আপনার মেয়ে এখন সম্পূর্ণ বিপদমুক্ত। কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে। ডিউটি ডক্টরকে সব বুঝিয়ে বলা আছে, জ্ঞান ফেরার পর তার সব ব্যবস্থা নেবে বলে উনি চলে গেলেন। লিয়া সম্পূর্ণ বিপদমুক্ত শুনে খুশিতে দুজনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আর আল্লাহর কাছে শুকরিয়া জানায়। লিয়া সম্পূর্ণ বিপদমুক্ত শুনে ওর আব্বু আম্মু ভীষণ খুশি হয়, আল্লাহর কাছে শুকরিয়া জানায়। মিজান সাহেব বলে, আমি ভিতরে গিয়ে মেয়েটাকে একটু দেখে আসি, তুমি এখানেই বসো। না, আমিও যাব। আমাকেও তোমার কাছে মেয়ের কাছে নিয়ে চলো। না, তুমি পরে যেও। তুমি ওর কাছে গেলে কান্নাকাটি করো, তাতে অন্য রোগীর সমস্যা হয়, আর তারপর ভিতর থেকে বের করে দেয়। তুমি পরে যাবে, আমি তোমাকে নিয়ে যাব, মন খারাপ করো না। মিজান সাহেব ভিতরে গিয়ে দেখে লিয়া বেডের পাশে ডিউটি ডক্টররা আর নার্সরা দাঁড়ানো। এই অবস্থা দেখে সে ঘাবড়ে যায়। লিয়ার কিছু হলো না তো? সামনে যেতে একজন সিস্টার বলল, আপনার মেয়ের জ্ঞান ফিরেছে, ডক্টর সেটাই চেক করছে। আপনি বাইরে অপেক্ষা করেন, ডক্টর আপনাকে ডাকলে তখন আসবেন। মিজান সাহেব বাইরে চলে এলো। লিয়ার মা জিজ্ঞেস করলো, চলে এলে যে, আমার লিয়া কেমন আছে? সে হেসে দিয়ে বলল, আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, আমার লিয়ার জ্ঞান ফিরেছে। দুজনেই আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানালো। মিজান সাহেব তার স্ত্রীকে বলে, আমি নামাজ পড়ে আসি, ভিতর থেকে ডাকলে তুমি ভিতরে যেও, আমি তাড়াতাড়ি চলে আসবো। লিয়ার মাও এক পাশে বসে ওয়াক্তের নামাজ পর 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলো। মিজান সাহেব নামাজ শেষে ফিরে এলো, তখনও ভিতর থেকে ডাক পড়নি। তার একটু পর সিস্টার একটা ওষুধের স্লিপ নিয়ে এলো, বলল, এক্ষুনি এই ইঞ্জেকশন 2টা নিয়ে আসেন। এখানে 2টা ইঞ্জেকশনের নাম লেখা আছে, দ্রুত গিয়ে নিয়ে আসেন। আমার মেয়ের কি অবস্থা? নতুন কোনো সমস্যা হয়নি তো? আপনার মেয়ে ভালো আছে, জ্ঞান ফিরেছে। এখন এই ইঞ্জেকশন 2টা পুশ করতে হবে। মিজান সাহেব ইঞ্জেকশন কিনতে চলে গেল। ইঞ্জেকশন এনে নার্সের হাতে ভিতরে পাঠিয়ে দিল। 1 ঘন্টা পর ওদের ডাক পড়লো ভিতরে যাবার। মেয়ের কাছে গেল মিজান সাহেব আর তার স্ত্রী। লিয়া চুপচাপ শুয়ে আছে, অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয়েছে, স্যালাইন চলছে। তখনও লিয়া অন্যদিকে মুখ করে শুয়ে আছে। ওর আম্মু গিয়ে লিয়াকে জড়িয়ে ধরল। আমার মানে, এখন কেমন আছিস? এই কাজ করার আগে আমাদের কথা তোর একবারও মনে হয়নি? আমরা কি তোকে ভালোবাসি না? বলছে আর কাঁদছে। মিজান সাহেব স্ত্রীকে বলে, তুমি থামবে, এসব কথার সময় এটা না। ও একটু সুস্থ হলে যত খুশি কথা বলো ওর সাথে, কিন্তু এখন না। লিয়ার আব্বু ওর কাছে গিয়ে ওর মাথায় হাত বোলাতে থাকে, কপালে চুমু দিয়ে আদর করলো মেয়েকে। লিয়ার সামনে দাঁড়িয়ে 2 কান ধরে বলে, সরি মা, ক্ষমা করে দে আমাকে, আমার সব ভুলের জন্য সরি। লিয়া ওর আব্বুকে দেখে 2 হাত দিয়ে আব্বুর হাত আঁকড়ে ধরে। আব্বুর কান ধরা দেখে হেসে ফেলে, খুব মলিন সেই হাসি। পরক্ষণেই কেঁদে ফেলে। আব্বুর কান থেকে হাত নামিয়ে দিয়ে বলে, আমাকে কেন বাঁচালে আব্বু? আমি বাঁচতে চাই না। এমন করে বলিস না মা, তুই যে আমার কলিজের টুকরা, নয়নের মণি। তুই না থাকলে আমি এই দুনিয়ায় বাঁচতে চাই না। তুই তো জানিস আমি সবচেয়ে বেশি ভালোবাসি তোকে। আমার একদিকে শুধু তুই, আর বাকি সব আরেক দিকে। ডক্টরের সাথে কথা বলার জন্য ডক্টরের টেবিলে গেল। ডক্টর বলল, আপনার মেয়ে এখন ভালো আছে, তবে বেশ দুর্বল, অনেক বড় একটা দখল গিয়েছে ওর উপর দিয়ে। মিজান সাহেব বলল, আমি ওকে বাসায় নিয়ে যেতে চাই। ডক্টর চোখ বড় বড় করে বলে, কি বলেন? ডক্টর বলল, মাত্রই জ্ঞান ফিরল, এটা কিভাবে সম্ভব? একজন ডক্টর হিসেবে আমি আপনাকে এই অনুমতি দিতে পারি না। ডাক্তার, আপনি বাসায় নেওয়ার সব ব্যবস্থা করে দেন, আমি নিজ দায়িত্বে সেভাবে কেয়ার নিব।
বোঝার চেষ্টা করেন। আমার মান সম্মান জড়িয়ে আছে এখানে। ও ছেলে মানুষই করেছে, কাজটা করেছে, সেটা তো কোনো ভালো কাজ না, খুবই লজ্জাজনক কাজ। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জানতে পারলে আমি সবার কাছে ছোট হয়ে যাব। 10 জন 10 রকম কথা বলবে, কেউ কেউ বাজে কথা আর কানাঘুষা করবে, তাতে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। সবই বুঝলাম, ঠিক আছে নিয়ে যান, তবে ডিসচার্জ অন রিচ বোন সই করে দিতে হবে। এই রোগীকে এইভাবে রিলিজ দেওয়ার কোনো অনুমতি নেই আমাদের। ঠিক আছে, আমি সিগনেচার করে নিজ দায়িত্বে নিয়ে যেতে চাই, আপনি ব্যবস্থা করেন প্লিজ। ঠিক আছে, আমরা ব্যবস্থা করেছি। লিয়ার জ্ঞান ফেরার পর হসপিটাল কর্তৃপক্ষ পুলিশকে ইনফর্ম করেছে। পুলিশ এসে লিয়ার জবানবন্দি রেকর্ড করলো, জিজ্ঞেস করলো কেন সে আত্মহত্যা করতে গেছিল। লিয়া শুধু বলল, আব্বু আম্মুর উপর রাগ করে ঘুমের ওষুধ খেয়েছে। এটা কোনো কথা হলো? তোমরা আজকালের ছেলে মেয়েরা অনেক বেশি ইমোশনাল। বাবা মায়ের ইজ্জত নিয়ে খেলো। ভবিষ্যতে যদি আর এমন ঘটনা ঘটে তবে তোমাকে কঠিন সাজা পেতে হবে, মনে রেখো। লিয়ার আপু আম্মুর সাথেও তারা কিছু কথাবার্তা বলে পুলিশ ইন্সপেক্টর তার টিম নিয়ে চলে গেল। ডক্টরের কাছে শুনে নিল কি কি করতে হবে আর মেডিসিনের টাইম টেবিল জেনে নিল। আপনার মেয়ে আপনি নিজ দায়িত্বে নিয়ে যেতে চাইছেন, নিয়ে যান, কিন্তু খেয়াল রাখবেন ও যেন মানসিক ভাবে উত্তেজিত না হয়। হাসি খুশি রাখার চেষ্টা করবেন আর প্রপার রেস্টের ব্যবস্থা করবেন। মেডিসিন গুলো টাইম টু টাইম দিবেন। তারপর লিয়াকে একজন আয়া হুইল চেয়ার করে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। লিয়ার বাবা আয়াকে কিছু বকশিস দিল। আয়া টাকা নিয়ে হুইল চেয়ার নিয়ে চলে গেল। লিয়ার মা ওকে ধরে গাড়িতে বসালো, পাশে নিচে বসলো। ওর বাবা গাড়ি ড্রাইভ করে বাসার দিকে রওনা দিল। বাসে পৌঁছতে ওদের অনেক রাত হয়ে যায়। বাসে পৌঁছে লিয়ার আম্মু ওকে ওর ঘরে নিয়ে বিছানায় শুয়ে দেয়, নিজেও ওর পাশে বসে পড়ে। মনে মনে ভাবতে থাকে, ওকে কিছুতেই এখানে রাখা যাবে না, কাউকে না কাউকে সারাক্ষণ ওর আশেপাশে থাকতে হবে। আবার কি করে ফেলে কিছুই বলা যায় না। পাশাপাশি ভাবতে থাকে, কি এমন ঘটেছে যে ওকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে? বিয়ের ঘটনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না, যা হয়েছে তা হঠাৎ করে হয়েছে। সেজন্য রাগ করতে পারতো, ঝগড়া করতে পারতো, ভাঙচুর করতে পারতো, কিন্তু তা না করে আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত কেন নিল? কোনোভাবেই হিসাব মিলাতে পারছে না। লিয়ার দাদু ওর ঘরে আসে ওকে দেখতে, লিয়ার হাত ধরে কেঁদে ফেলে। এত বড় একটা সিদ্ধান্ত তুই কিভাবে নিলি দাদু ভাই? তোর কিছু হয়ে গেলে আমরা কি করতাম? আত্মীয় স্বজনদের কাছে কত ছোট হয়ে যেতাম। নতুন কুটুমরাই বা আমাদের কি বলতো? আমার কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দে দাদু। লিয়ার বাবা তাড়াতাড়ি এসে ওনাকে জোর করে উঠিয়ে নিয়ে যায় সেখান থেকে। লিয়ার ঘর থেকে বেরিয়ে বাবাকে বলে, বাবা, ওর সাথে এখন এসব কথা বলা যাবে না। ডাক্তার নিষেধ, অনেক যুদ্ধের পর ওর জীবন ফিরে পাইছি। ওর শরীর মন দুই খুব দুর্বল। যেখানে মৃত্যুর অবধারিত ছিল, আমাদের সবার দোয়ায় আর কান্নায় আল্লাহ ওকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। ডক্টর ওকে ছাড়তে চায়নি, আমি জোর করে বন সই নিয়ে এসেছি। তাই মানসিক আঘাত পায় এমন কথা এখন বলা যাবে না। ওদিকে উদয় লিয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। মনে মনে লিয়ার নাম নিচ্ছে পিচ্চি বউ। আমার পিচ্চি বউ কি এখনো তার মামার বাসা থেকে ফেরেনি? সে নিজে আবার লিয়ার নাম্বারে কল করলো, এখনো ফোন বন্ধ। কিন্তু কি করি, আমার যে এখন পিচ্চির সাথে কথা বলতে মন চাইছে। আমি যে ওর মায়ে বাধা পড়েছি। আমি আমার পিচ্চিকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু এত অল্প সময়ে এত ভালোবাসা হলো কিভাবে? যাকে আগে মাত্র একদিন দেখেছি তার জন্য মনের মধ্যে এত টান অনুভব কেন করছি? হয়তো আল্লাহর পবিত্র কালাম পড়ে 3 বার কবুল বলে বিয়ে করেছি, তাই হয়তো এতটা মনের টান ফিল হচ্ছে। স্থিরতা কাটানোর জন্য মোবাইলে সেভ করা এঙ্গেজমেন্টের আর বিয়ের ছবিগুলো দেখতে বসে। বিয়ের দিন রিমি আর ওর ছোট ভাই উচ্ছ্বাস তুলেছিল ছবিগুলি। রিমির মোবাইলের ছবি তো আগেই নিয়েছে, এবার উচ্ছ্বাসের তোলা ছবিগুলো নিয়ে নিল। এঙ্গেজমেন্টের ছবি দেখে আর সেই মুহূর্তটায় হারিয়ে যায়। মুচকি মুচকি হাসছে। ছবির পর পিচ্চিকে ছুঁয়ে অনুভব করে, ছবিটা চুমু খায় আর বলে, আমার পিচ্চি বউ। ওর কান্নার কথা মনে হতেই মনটা খারাপ হয়ে গেল। ও এত বেশি কেঁদেছিল যে চোখ দুটো আর মুখটা
ফুলে একাকার হয়ে গিয়েছিল। আমার কাছে আসার পর তোমাকে কোনোদিন কাঁদতে দিব না, এটা আমার প্রমিস তোমার কাছে। আমার ভালোবাসা দিয়ে তোমার সব কষ্ট ভুলিয়ে দিব। আবার ছবি দেখার মনোযোগ দেই। বিয়ের শাড়ি গহনা পরা ছবিটা দেখে আর চুমু খাই ছবিটার ওপর, বলে, পিচ্ছি বউটা যেন পুতুল একটা। এত কিউট কেন তুমি? আমার পিচ্ছি বউ, আমার বাচ্চা বউটা। মনে মনে ভাবে। কাল অফিস ছুটির পর কি যাবো বউটাকে দেখতে? আবার নিজেই জবাব দেয়, না, ওই বাড়ি থেকে নিতে না এলে যাওয়া ঠিক হবে না। লুচ্চা ভাবতে পারে ফোনে কথা বলাটাই রাইট ওয়ে। কিন্তু মহারানীর ফোন তো বন্ধ। মোবাইলটা অন করো আমার জান, আমি তোমার সাথে কথা বলতে চাই, অনেক কথা। লিয়ার চোখে বিশাল শূন্যতা, কোনো কিছুতেই হেলদোল নেই। জানালা দিয়ে রাতের আকাশের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। পাশে কি হচ্ছে সে ফিরেও তাকাচ্ছে না। রাতের ওই অন্ধকার আকাশটার মতোই আমার জীবন, যেখানে বিভীষিকাময় ঘোর অন্ধকার। নিকোষ কালো রাতের আধার তো একসময় ফুরাবে, ফুটে উঠবে ভোরের আলো। আমার জীবনের ভোর কোনোদিন আর হবে না। চির অমাবস্যার অন্ধকারে ছেয়ে গেল আমার জীবন। কত স্বপ্ন ছিল চোখে, কত আশায় বুক বেঁধেছিলাম। ভালোবাসার মানুষকে আপন করে কাছে পাওয়ার কত শখ ছিল। সব আশা আকাঙ্ক্ষা সমাপ্তি ঘটেছে চোখের পলকে। সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে। মৃত্যু দ্রুত ফিরে গেছে, সাথে করে নিয়ে যায়নি। এই জীবনে আর ফিরে আসতে তো চাইনি, তবুও পাড়ি দেওয়া হলো জীবন নদীতে না। পাশে ওর আম্মু বসে আছে, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু ও মায়ের দিকে ফিরেও তাকায়নি। লিয়ার বাবা মিজান সাহেব লিয়াকে খাওয়ানোর জন্য গরম গরম চিকেন স্যুপ নিয়ে এলো। লিয়ার মাকে বলল, তুমি গিয়ে ফ্রেশ হও, খাওয়া দাওয়া করে নাও। লিয়াকে হসপিটালে নেওয়ার পর থেকে তুমি কিছুই মুখে দাওনি। না, আমি আমার মেয়েকে রেখে কোথাও যাব না। আমার ক্ষুধা নেই, পরে খাবো। আমি ওর কাছেই থাকবো এখন। তুমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও প্লিজ। আমার কথা শোনো, আর যন্ত্রণা নিতে পারছি না। তোমাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছে। তুমি এমন করলে অসুস্থ হয়ে পড়বে। যাও প্লিজ, যা বলছি শোনো। তুমি খেয়ে এসে বসবে ওর কাছে, তারপর আমি যাব। আমি ওকে স্যুপ খাইয়ে মেডিসিন খাইয়ে দিব। তুমি না আসা পর্যন্ত আমি ওর কাছেই বসছি, তুমি যাও। ওর মা আর কথা বাড়ালো না, অনিচ্ছা সত্ত্বেও চলে গেল সেখান থেকে। লিয়া গলা ব্যথার কারণে স্পষ্ট শব্দে কথা বলতে পারছে না। ফ্যাসফ্যাসে গলায় বলল, স্যুপ খেতে পারবে না। বলল, গলায় অনেক ব্যথা করছে আব্বু, আমি এখন কিছু খাবো না। ঠোক গিলতে অনেক কষ্ট হচ্ছে, স্যুপ খেতে পারবো না। মিজান সাহেব বুঝতে পারলো স্টোমাক ওয়াশ করার সময় গলায় মোটা পাইপ ঢোকানোর কারণে গলায় ব্যথা হয়েছে ওর, কিন্তু সেটাকে বলল না আর বুঝতেও দিল না, শুধু বলল, মনে হয় তোর ঠান্ডা লাগছে, কারণ আইসিইউর ভিতরে সর্বক্ষণ এসি অন থাকে, আর বাসায় তো আমরা সারাদিন এসি অন রাখি না, তাই ঠান্ডায় তোর গলা ব্যথা করছে। এই গরম স্যুপটা খেয়ে নে, গলার ব্যথা কিছুটা কমবে। তারপর 2-1 দিনের মধ্যে ধীরে ধীরে ব্যথা একদম সেরে যাবে। লিয়া কিছুতেই খেতে চাইল না, শোয়া থেকে উঠেও বসলো না। মিজানুর রহমান খুব বুঝিয়ে আদর করে খাটের সাথে হেলান দিয়ে বসালেন পিঠে বালিশ দিয়ে। লিয়া কখনোই বাবা মায়ের অবাধ্যতা করেনি, এখনো করলো না। কষ্ট হলেও সামান্য স্যুপ খেয়ে নিল। লিয়াকে ওর বাবা স্যুপ খাওয়ালো, মেডিসিন দিল, তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করতে থাকলো। কিছুক্ষণ পর ও ঘুমিয়ে পড়ল। রিয়া লিয়ার ঘরে এসে দেখলো ওর আব্বু আপুর পাশে বসে আছে। রিয়া বলল, আব্বু তুমি ফ্রেশ হয়ে খেয়ে নাও, আমি আপুর কাছে বসছি। তুই বসবি? তাহলে কোনো শব্দ করিস না, মাত্রই ঘুমিয়েছে ও। রিয়াকে লিয়ার পাশে চুপটি করে বসে থাকতে বলে ওর বাবা নিজের ঘরের দিকে যাওয়ার জন্য দাঁড়ালো। আমি একটু পরেই আসছি বলে উঠে গেল। মিজান সাহেব ফ্রেশ হয়ে টেবিলে এসে বসে ভাত খেতে। লিয়ার মা আর বাবা ভাত খেতে বসে। প্লিজ প্লেট ভাত রেডি করো, আমি আসছি। লিয়ার ঘরে গিয়ে দেখে রিয়া বসে আছে আর লিয়া ঘুমাচ্ছে। রিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, একটু বসে থাক, আমি ভাত খেয়ে আসি। রিয়া বলল, আচ্ছা আমি আছি আপুর কাছে, তুমি খেতে যাও আব্বু। মিজান সাহেব ভাত খেতে বসলো। আফরোজা বলল, কি রে খেলে?
লিয়া ঘুমাচ্ছে, কোনো সমস্যা নেই। রিয়া পাশে বসে আছে। আফরোজা বলল, রিয়ার কাছে শুনলাম উদয় ফোন করেছিল, রিয়ার কথা জিজ্ঞেস করছে। ওর ফোন বন্ধ পেয়ে ল্যান্ড ফোনে কল করেছে। এখন কি বলবো ওকে? ও তো কাল আবার ফোন করবে, লিয়ার সাথে কথা বলতে চাইবে, তখন কি করব? 2-4 দিন একটু ম্যানেজ করো, তারপর দেখি কি করা যায়। এখন এই ব্যাপারে লিয়ার সাথে কোনো কথা বলতে যেও না, ও মানসিকভাবে একটু স্ট্রাবল হোক। আফরোজা মেয়ের সাথে ঘুমাবে বলে ওর ঘরে এলো। এক মুহূর্তে মেয়েকে একা রাখতে চায় না সে, আবার কখন কি করে বসে তার কিছু ঠিক নেই। দেখলো লিয়া গভীর ঘুমে আচ্ছন্ন। সে আস্তে করে ওর পাশে শুয়ে পড়ল। মেয়ের মুখের দিকে তাকিয়ে একই কথা ভেবে চলেছে। ও কি কারণে এত বড় একটা সিদ্ধান্ত নিল, ভেবে কোনো কিনারা করতে পারলো না। আফরোজা ভাবছে, ও ভালো স্টুডেন্ট, সামনে আর পড়তে পারবে না ভেবে কাজ করছে। ওর মত না নিয়ে হুট করে বিয়ে দেওয়াতে, নাকি কাউকে পছন্দ করে। কাউকে পছন্দ যদি করতো তবে কিছু না কিছু তো চোখে পড়তো, তেমন কোনো লক্ষণ তো দেখিনি। এইসব কথা ভেবে চলেছে নিজ মনে আফরোজা, মাথায় কাজ করছে না। কেন এমন হলো? ক্লান্ত অবসন্ন শরীর, একসময় সে নিজেও ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আফরোজা লিয়াকে দাঁত ব্রাশ করিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে দিয়ে কাপড় চেঞ্জ করে দেয়, চুল আঁচড়িয়ে দেয়। লিয়া বিছানায় বসতে চাইলে ওর মা বলে, টেবিলে চল, নাস্তা খাবি। এখন থেকে আগের মতো চলাফেরা করবি, স্বাভাবিক জীবনযাপন করবি, ঘরের কোনায় একা একা থাকবি না। মেয়েকে জড়িয়ে ধরে আদর করে কপালে চুমু দিল। আমার লক্ষ্মী সোনা মেয়ে, আমার জান বাচ্চা। সকালে সবাইকে নাস্তা খেতে টেবিলে ডাকে ওর মা। সবাই এলে একসাথে সবাইকে নাস্তা সার্ভ করা হয়। পরোটা, ভাজি, সুজির হালুয়া, ডিম, কলা আর চা। লিয়ার গলা ব্যথা, তাই ওর জন্য নরম খাবারে দুধে ভেজানো পাউরুটি আর গরম 1 কাপ হরলিক্স। লিয়ার গায়ে জ্বর আর গলা ব্যথা তো আছেই, খুব সামান্য একটু খেলো সে। লিয়ার নাস্তা শেষ হলে ওকে মেডিসিন দেয় ওর আব্বু। নাস্তা খেয়ে মিজান সাহেব লিয়াকে ওর ঘরে বিছানায় শুয়ে দিয়ে বলে, আম্মু, আমি অফিসে যাই, তুমি রেস্ট করো। আজকে আমি তাড়াতাড়ি চলে আসবো, তারপর আমরা সবাই মিলে ছাদে বসে গল্প করব। লিয়াকে জড়িয়ে ধরে আদর করে কপালে চুমু দিল। দুপুরে কি রান্না হবে তা বুয়াকে বুঝিয়ে দিয়ে লিয়ার মা মেয়ের কাছে এসে বসে। তার মাথায় একই চিন্তা ঘুরছে। মেয়ের কাছে বসে বালিশ থেকে ওর মাথাটা সরিয়ে নিজের কোলে নেয়। অনেক আদরে মমতায় লিয়ার মাথায় মুখে হাত বুলিয়ে দিতে থাকে। রিয়া আবেগে প্রবণ হয়ে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। মেয়ের কান্না দেখে আফরোজা নিজেও কেঁদে ফেলে। সরি মা, আমার জন্য তোমাদের অনেক কষ্ট হলো। আমার কোনো উপায় ছিল না, তাই আমি মরতে চেয়েছিলাম। এই জীবন আমার চাই না। মেয়েকে আরো জড়িয়ে ধরে বলে, কি বলছিস এইসব? কেন মরবি তুই? মরুক তোর দুশ্মন। কাঁদতে কাঁদতে লিয়া মায়ের কাছে জিয়ানের সব কথা বলো, ওর সাথে ওয়াদা করার কথাও বলে। আমি ভেবেছি জিয়ান পড়াশোনা শেষ করে কানাডা থেকে ফিরে এলে তোমাদের জানাবো, আর আমিও আমার পড়াশোনা শেষ করব। এই সময়টাতে কিন্তু কি থেকে কি হয়ে গেল। আমি এখন কি করব? এখন আমার কি করা উচিত? আমি যে চারিদিকে অন্ধকার দেখছি। ওর মা মেয়ের চোখ মুছিয়ে দিল। শোন মা, আমি কিছু কথা বলি, সেগুলি মনোযোগ দিয়ে শোন আর বোঝার চেষ্টা কর। বিয়ে অনেক বড় একটা ব্যাপার। একবার বিয়ে হয়ে গেলে তা থেকে মুখ ফিরিয়ে নেওয়া যায় না। একজন পরপুরুষের সাথে একজন নারীর বিয়েটা হয় সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায়। জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টা জিনিস আল্লাহ নিজের হাতে দিয়ে দায়িত্ব নিয়ে রেখেছেন। এখানে মানুষের কোনো হাত নেই। মানুষ চাইলেও কোনো পরিবর্তন করতে পারবে না। একটু দম নিয়ে আবার বলতে লাগলো, বিয়ে আল্লাহর পবিত্র কালেমা পড়ে 3 বার কবুল বলে সম্পন্ন করা হয়। এখানে দেনমোহর ধার্য করা হয়, উকিল থাকে, সাক্ষী গণের সামনে ইসলামের রীতিমতে বিয়ের কাজকর্ম সম্পন্ন করা হয়। তাই ইসলামের বিয়ে জিনিসটা পবিত্র একটা বন্ধন। স্বামীর বাম পাঁজরের হাত দিয়ে স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। জিয়ানের বাম পাঁজরের হাত দিয়ে তোকে সৃষ্টি করা হয়নি, তাই তার সাথে তোর বিয়েটা হয়নি। হলে নিশ্চয়ই তার সাথেই তোর মিলন হতো। উদয়ের সাথেই তোর জুড়ি লেখা ছিল। তাই বিয়েটা যেভাবেই হোক আর যে অবস্থাতেই হোক, এটা আল্লাহ পাকের ইচ্ছেতেই হয়েছে। এই জন্য আফসোস করিস না। আমাদের প্রতিটা পদক্ষেপ
আল্লাহর ইচ্ছেতেই হয়। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আর একটা কথা মনে রাখিস, সব ভালোবাসা সফল হয় না। আবার কত ভালোবাসা সফল হোক শেষ গন্তব্যে পৌঁছাতে পারে না। বিয়ের পর কত শত ভালোবাসার ঘর ভেঙে চুরে শেষ হয়ে যেতে দেখেছি। সব ভালোবাসা সফল হতে হবে এমন কোনো কথা নেই। আল্লাহর ইচ্ছেই সব, এখানে মানুষের করার কিছু নেই। আল্লাহ যা চাইবেন তাই হবে। আমরা শুদ্ধ ওসিলা মাত্র। আমরা শত চেষ্টা করলেও তার ইচ্ছের বাইরে যেতে পারবো না, এমনকি তার ইচ্ছের বিরুদ্ধে একটা চুলও বাঁকা করতে পারবো না। যে পুরুষের জন্য আল্লাহ যে স্ত্রীকে নির্ধারণ করেছে তার সাথেই তার বিয়ে হবে, তার সাথেই তার মিলন হবে, যদি আল্লাহর তরফ থেকেই হয়ে আসে। তুই এসএসসি পরীক্ষা দিয়েছিস, মোটামুটি লেখাপড়া জানিস, তুই ভালো স্টুডেন্ট, ভবিষ্যৎ আরও পড়বি, তখন এই ব্যাপারে আরো অনেক কিছু জানতে পারবি। আমার কথা মতো সত্যতা যাচাই করতে পারবি। আমি কি সত্য বললাম নাকি তোর মন ভোলানোর জন্য বললাম, সব জানতে পারবি। না আম্মু, তুমি মিথ্যা বলনি। এর কিছু কিছু আমি জানি। আমি ইসলামিক গল্পের বই পড়েছি, কিন্তু মা, আমি জিয়ানকে অনেক ভালোবাসি। জিয়ানকে ছাড়া আমি কিছু ভাবতে পারছি না। হতে পারে এই লোকটার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু একে আমি কখনোই মেনে নিতে পারবো না। এই কথা বলে না মা, স্বামী নামক মানুষটিকে চেষ্টা করে ভালোবাসতে হয় না, ভালোবাসা হয়ে যায় তার সাথে। আল্লাহ নিজেই যেই সম্পর্ক করিয়েছেন, জুড়ি বেঁধে রেখেছেন অনেক আগে থেকেই। আল্লাহ তাআলাই দুজনের অন্তরে অফুরন্ত ভালোবাসার পূর্ণতা করে দেবেন। তুই নিজেও পারবি মা। যখন বাবা মায়ের ইচ্ছায় একটা ছেলে তার একটা মেয়ে কবুল বলার মাধ্যমে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়, তখন আল্লাহর অরশ থেকে রহমত বর্ষণ হতে থাকে। ফেরেশতারা পবিত্র জুটির জন্য দোয়া করতে থাকে, আর সেই কারণে একে অপরের প্রতি ভালোবাসা, মায়া, মমতা, দায়িত্ববোধ জন্ম নেয়, একে অপরের প্রতিচ্ছবি হয়। একজনের কষ্টে আরেকজন কষ্ট পায়, একজনের খুশিতে অপরজন আনন্দিত হয়। আল্লাহ স্বামীকে অনেক মর্যাদায় অধিকারী করেছেন। স্বামীকে ইজ্জত দেওয়া, সম্মান দেওয়া তার অবাধ্য না হওয়ার প্রতিটা স্ত্রীর কর্তব্য। স্বামীর প্রাপ্য অধিকার, সম্মান, ভালোবাসা না দিলে আল্লাহ নারাজ হবেন, অনেক গুনাহ হবে। তাহলে আমি এখন কি করবো আম্মু? জিয়ানকে আমি অনেক ভালোবাসি, ওকে ভুলে যাওয়া অসম্ভব। ওকে ভুলবো কিভাবে? ওকে ভুলে আমি বাঁচবো কেমন করে? ভুলতে তো হবে, ভুলে যাবার চেষ্টা করতে হবে মা, কারণ তুই এখন বিবাহিতা, তুই একজনের বিবাহিতা স্ত্রী। জিহান তোর জন্য এখন পরপুরুষ, অন্য পুরুষের চিন্তা মনে আনলেও অনেক পাপ হবে, মহা পাপী হবি তুই। তুই কি সেই পাপীর ভাগী হতে চাস? আমি বাপের ভাগে হতে চাই না, তাই বলে উদয়কে ভালোবাসতে ফোর্স করো না প্লিজ। তাকে ভালোবাসা আমার পক্ষে একেবারেই অসম্ভব। আমি বলছি না যে উদয়ের সাথে একদিনই তোর ভালোবাসা হয়ে যাবে। ওকে সময় দিয়ে দেয়, তখন দেখবি একটু একটু করে ভালো লাগতে শুরু করবে। কারণ এই বন্ধন তো আল্লাহর ইচ্ছায় তৈরি হয়েছে। এখানে ভালোবাসা হতে বাধ্য, স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা হবেই। আশেপাশে তোর পরিচিত জনদের মধ্যে দেখ, আমাকে আর তোর আব্বুকে দেখ, আমরা কেউ কাউকে চিনতামও না, জানতামও না, তারপরও দেখ আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। কারণ এই ভালোবাসা আল্লাহ আমাদের মনের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। তোর আর হৃদয়ের ভালোবাসা হবে, তবে একটু সময় লাগবে। পরে আমার কথা মিলিয়ে নিস। তাহলে তুমি আমাকে কি করতে বলো? উদয় ফোন দিলে ওর সাথে একটু ভালো করে কথা বলিস, একটু গল্প করলি, তুই নিজেও ওকে একটা কল দিতে পারিস, তাতে দুজন দুজনকে জানতে পারবি, বুঝতে পারবি। উদয় বাইরে বেড়াতে নিতে চাইলে যাবি, দেখবি ভালো লাগবে। উদয় ভালো ছেলে, শিক্ষিত ছেলে, সে তোকে বুঝবে, ভালো বন্ধু হবে। উদয়ের সাথে খারাপ ব্যবহার করলে তোর দাদু, তোর আব্বু দুজনেই খুব কষ্ট পাবে। উদয়ের দাদু আর তোর দাদু দূর সম্পর্কের আত্মীয়, আবার দুজনেই খুব ভালো বন্ধু, তাই তারা তাদের নাতি নাতনির বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অনেক আগে থেকেই। আমরা কেউ এই ব্যাপারে জানতাম না। তোর দাদু অসুস্থ, তাই তড়িঘড়ি করে বিয়েটা হয়ে গেল, না হলে আরো পরে হতো বিয়েটা। তোর আব্বু তোর দাদুকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। তোর দাদু কষ্ট পেলে তোর আব্বুও কষ্ট পাবে। তুইও তো তোর আব্বুর মেয়ে, তুই তোর আব্বুকে ভালোবাসিস না, শ্রদ্ধা করিস না, তুই কি তাকে কষ্ট দিতে পারবি? না আম্মু, আমি ভুল করেও আব্বুকে কষ্ট দেওয়ার কথা ভাবতে পারি না। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি, নিজের অজান্তেই তোমাদের অনেক কষ্ট দিয়ে ফেললাম, আমাকে ক্ষমা করে দাও। আমি এমন করতে চাইনি,
কিন্তু হঠাৎ বিয়ে হওয়াতে আমার মাথা কাজ করছিল না। আমি কি করব বুঝতে পারছিলাম না। জিয়ানের কথাও কিছুতেই ভুলতে পারছি না। যেভাবেই হোক জিয়ান আমার জীবন থেকে চলে গেছে, তাই তুমি ওর কথা আব্বুকে কখনো বলবে না, প্রমিস করো। আচ্ছা বাবা, প্রমিস করলাম, কাউকে বলবো না। তুইও প্রমিস কর, জিহানকে ভুলে যাওয়ার চেষ্টা করবি আর উদয়কে একটু সময় দিবি, ওর সাথে ভালো ব্যবহার করবি। আমি প্রমিস করলাম, আমি চেষ্টা করব তোমার কথা রাখার চেষ্টা করব। আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি আম্মু। বিয়েটা যেভাবেই হোক না কেন, উদয় তোর স্বামী। ইসলামিক শরিয়ত অনুযায়ী বিয়ে হয়েছে, ধর্মমতে সে এখন তোর স্বামী। এই বিয়ে অস্বীকার করার ক্ষমতা কারণ নেই। স্বামীকে ভক্তি, শ্রদ্ধা করা, সম্মান করা, ভালোবাসা, তার প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত না করা তোর কর্তব্য। এখন ওকে খুশি রাখা তোর দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। কাউকে খুশি করতে খুব বেশি কষ্ট করতে হয় না। একটু সম্মান, একটু শ্রদ্ধা, একটু ভালো আচরণ, একটু ভালোবাসাই যথেষ্ট। আর একটু সম্মান করলে, একটু শ্রদ্ধা করলে, একটু ভালো আচরণ করলে, একটু ভালোবাসলে তুই ছোট হয়ে যাবি না, বরং উদয় খুশি হলে আমরা সবাই খুশি হব। দেখবি সবাই যখন খুশি হবে তখন তুই নিজেও খুশি হবি। একসময় ধীরে ধীরে ওর জন্য তোর মনে মায়া জন্ম হবে, ভালো লাগার জন্ম হবে, তারপর সেই ভালো লাগা থেকে ভালোবাসার জন্ম হবে। আমি তোর মা, জগতে আমি তোর সবচাইতে বেশি ভালো চাই। আমার কথা শোন, উদয় খুব ভালো ছেলে, ওর সাথে খুব ভালো থাকবি, সুখে থাকবি। ওকে একটু সময় দে, ওর সাথে ফোন করে গল্প করে দেখ ও কেমন। ও তোকে কল করেছিল, তোর ফোন বন্ধ ছিল, তাই ল্যান্ড ফোনে কল করেছিল তোর সাথে কথা বলার জন্য। রিয়া রিসিভ করছিল, বলেছে তুই আমার সাথে তোর মায়ের বাসায় গেছিস। আমি বলি কি, তুই ওকে একটা কল কর, এখন তোর উচিত ওকে কল করা, একটু কথা বল। না হলে মাইন্ড করতে পারে, মনে কষ্ট নিতে পারে। কারো মনে কষ্ট দেওয়া ঠিক, কারো মনে কষ্ট দিতে নেই, এতে আল্লাহ নারাজ হন। আচ্ছা, তুমি যখন বলছো তখন আমি কল করব, কিন্তু কি কথা বলবো ভেবে পাচ্ছি না। চিনি না, জানি না কিভাবে শুরু করব, কিছুই তো বুঝতে পারছি না। তাও আম্মুকে বললাম তুমি যাও। যেতে বলছিস যাচ্ছি, কিন্তু কথা দে আমাকে আর কোনো খারাপ চিন্তা মনে আনবি না। না আম্মু, আর কোনো খারাপ চিন্তা মনে আনবে না। এখন থেকে তুমি যা বলবে তাই করতে চেষ্টা করব। কথা দিলি তো? তোমাকে কথা দিলাম। আমার মা ঘর থেকে চলে গেল। লিয়া উদয়ের নাম্বারে কল দিতে গিয়েও দিল না। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে দুই হাঁটুর মাঝে মাথা রেখে নীরবে অশ্রু ঝরাতে লাগলো। উদয় তখন অফিসে, ঠিক মতো মন বসাতে পারছে না। কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে বুকের ভিতর। বারবার পিচ্চি বউটার কথা মনে পড়ছে, একটু দেখতে ইচ্ছে করছে। লিয়া উদয়ের নম্বরে কল করতে গিয়েও করেনি। কি কথা বলবে যাকে সে চায় না, পছন্দ করে না, তার সাথে কি কোনো কথা বলা যায়? ভাগ্য তাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। কান্না ছাড়া আর কিছুই নেই। দুই চোখ ভেসে যায় নোনা জলে। আব্বু আম্মুর সম্মান রক্ষা করতে নিজের ইচ্ছার বিরুদ্ধে উদয়কে কল দেওয়ার জন্য আবারও ফোন হাতে নিল। এবারও পারল না ফোন করতে, অবশেষে ফোনটা সুইচ অফ করে দিল। আল্লাহ আমার অনিচ্ছায় করা গুনাহ মাফ করে দেন। আমি জিয়ানের সাথে ওয়াদা ভঙ্গ করছি। আপনি তো জানেন আল্লাহ, এখানে আমার কিছুই করার ছিল না। আমি ছিলাম সম্পূর্ণ অসহায়। আব্বু আম্মুর মান সম্মান রক্ষা করাতে আর তাদের খুশি করাতে আমি চিরদিনের জন্য আমার ভালোবাসাকে গলা টিপে হত্যা করলাম। আমার ভালোবাসাকে চিরদিনের দূরে সরিয়ে দিলাম। এই ছিল আমার ভবিতব্য। আমাকে ক্ষমা করে দিয়েন জিয়ান, আমি হেরে গেলাম। আমি আপনার ভালোবাসার মর্যাদা দিতে পারলাম না। আপনার লিয়া আজ চিরদিনের জন্য পর হয়ে গেল, কিন্তু মন থেকে আপনাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার মনের কোঠায় আপনিই থাকবেন শুধু। উদয় নিজ মনে বলে, শোনা বউ আমার, বলো তো কি করে তোমার কাছে যাই। আমি যে আর পারছি না, কি যে ছটফট করে কাটে আমার সময়, সেটা তুমি যদি জানতে। আমি তোমাকে খুব মিস করছি। আজকেও যদি তোমার ফোন বন্ধ পাই, তাহলে অফিস ছুটির পর তোমাদের বাসায় চলে যাব। লাজ লজ্জার ধার ধারি না আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমার কাছ থেকে দূরে থাকা অসম্ভব। কেমন করে এত ভালোবেসে ফেললাম আমি জানি না। মনে হয় তোমার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের পরিচয়। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, মনটা খুব ছটফট করছে,
তুমি আমাকে ডাকো না তোমার কাছে? আমার পিচ্ছি বউ, সোনা বউ, আমি তোমার কাছে আসতে চাই। একে একে বিড়বিড় করে চলেছে উদয়। লিয়ার নাম্বারে কল করলো উদয়, ফোন বন্ধ পেল, বিরক্ত হলো খুব। তারপর ল্যান্ডলাইনে কল করলো, ফোন ধরলো আফরোজা। শাশুড়ি মাকে সালাম দিয়ে তার সাথে কুশল বিনিময় করে এদিক ওদিক নানান কথা বলতে লাগলো। লজ্জায় বলতে পারছে না যে লিয়াকে ফোনটা দেন। আফরোজা নিজেই বুঝতে পেরে বলল, তুমি লাইনে থাকো, আমি লিয়াকে ডেকে দিচ্ছি। উদয় যেন হাঁপ ছেড়ে বাঁচল। মুরব্বীদের সাথে কথা বলতে কেমন যেন সংকোচ হয়, দম বন্ধ লাগে। তারপর ইনি হলেন শাশুড়ি মা। আফরোজা লিয়ার ঘরে গিয়ে লিয়াকে বলল, কিরে, তুই উদয়কে ফোন করিসনি? আমি এত করে বুঝিয়ে বললাম তোকে। আম্মু, আমি কল করতে চেয়েছি, কিন্তু কোনো কথা খুঁজে পাইনি। কি কথা বলবো তার সাথে? আচ্ছা ঠিক আছে, তুই বসার ঘরে যা, উদয় ফোন করেছে, লাইনেই আছে। তুমি যাও, আমি আসছি। আমার সাথেই চল, ছেলেটা ফোনের ওপাশে অপেক্ষা করছে। যাচ্ছি, তুমি যাও। লিয়া মনে মনে ভৎসনা করে পড়ল, আজ তো দেহে একটা লোক, মাত্র 3-4 দিন হলো বিয়ে হয়েছে, আর কি শুরু করছে! অসভ্য একটা লোক। এমন মানুষ কি করে ভালো হতে পারে? এই ব্যাটা তো লুচু দ্য গ্রেট। প্রতিদিন ফোন দিয়েই যাচ্ছে। কিসের এত ব্যাকুলতা তার? ফোন ধরে হ্যালো বলে সালাম দিলাম, আর ওপাশ থেকে শুরু হলো ভালোবাসার প্যান প্যানানি। শুনতে অসহ্য লাগছে, বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেছি। ইচ্ছে করছে ফোনটা ঠাস করে রেখে দে, কিন্তু ভদ্রতার খাতিরে তেমন কিছুই করলাম না। সব কথাই হুঁ হ্যাঁ করে জবাব দিচ্ছি। উদয় বলল,